রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে চলছে নানান ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বা অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড। হচ্ছে সেতু, হচ্ছে কলকারখানা, হচ্ছে বহুতল ভবন। এগুলোকে ঘিরে যেমন ভোগান্তির গল্প আছে, তেমনি আছে অমিত সম্ভাবনা। সরকার প্রধানও বলছেন, অর্থনীতির ক্ষেত্রে উন্নয়নমূলক পরিবর্তন আনতে হলে পণ্যের গুণগত মান ও সেবা নিশ্চিত করা জরুরি। প্রশ্ন হলো, বিশ্বায়নের এই যুগে উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন বা মান নিশ্চিত করার জন্য যে ধরনের গুরুত্ব পাবার কথা, সেটা কি কতটা পাচ্ছে? যাদের এসব সামগ্রীর মান নিয়ন্ত্রণ এবং নির্ণয় করার কথা, তারা সেটা কতটা করতে পারছে? আর যদি নাই পারে, তাহলে এই উন্নয়ন কতটা টেকসই হবে, আনতে চাই আলোচনার টেবিলে। সঙ্গত কারণেই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আধুনিক নগরায়ন ও মানসম্মত প্রযুক্তি। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছি আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় করিয়ে দেব তাদের সাথে। আমার ডান পাশে আছেন সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক। আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায়। আমাদের সাথে আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান। আপনাকেও স্বাগত। একই সঙ্গে স্বাগত জানাচ্ছি নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। আমি আলোচনাটা শুরু করতে চাই মোহাম্মদ আবু সাদেক, আপনাকে দিয়েই। আমরা মূলত দেখছি যে পণ্যের মান বা এইসব নিয়ে যখন কথাবার্তা হয়, স্বভাবতই আমরা সবচেয়ে বেশি ফোকাস করি খাদ্যপণ্যের দিকে। কিন্তু এই যে অবকাঠামোর বিষয়টা রয়েছে, এত বহুতল ভবন হচ্ছে, বিভিন্ন জায়গায় সেতু হচ্ছে, সেই জায়গায় তো এসব পণ্যেও যেগুলো সামগ্রী তৈরি হয়, সেগুলো তো এগুলো একটা মানের বিষয়টা সামনে এসে যায়। সেগুলোকে আসলে ততটা গুরুত্ব দেই কি দেই না? যদি না দিয়ে থাকি, আমরা কেন দেই না এবং কতটা গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে আমাদের দেশে আমরা মানের ব্যাপারে কিছুটা হলেও, যেমন খাদ্য এবং জীবন রক্ষাকারী ঔষধ, সেগুলোর উপরে আমি বলবো যে যেটাকে বলা হয় যে মন্দের ভালো আমরা নজর দিচ্ছি। কিন্তু নির্মাণ শিল্পে বিশেষ করে আমাদের যে নির্মাণ প্রযুক্তি এবং নির্মাণ উপকরণ, এই মান যে নির্ধারণ এবং নিয়ন্ত্রণ, দুইটা বিষয়, নির্ধারণ এবং নিয়ন্ত্রণে আমি বলবো যে কোনো নজর আমরা দিচ্ছি না। এখন এখানে প্রসঙ্গত আসছে যে কেন দিচ্ছি না, সেখানে আমি বলবো যে আমাদের সরকারের এই প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত, মানে প্রধান দায়িত্বপ্রাপ্ত যে কিছু সংস্থা থাকে, কিছু মিনিস্ট্রি থাকে। আমাদের এই মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণের যেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা, সেটা হচ্ছে বিএসটিআই। এখন বিএসটিআই মন্ত্রণালয় হচ্ছে শিল্প মন্ত্রণালয়, এবং শিল্প মন্ত্রণালয় বিএসটিআই আমাদের এই নির্মাণ যে উপকরণ, এগুলোর উপরে যেটুকু নজর দিচ্ছে, সেই তুলনায় খাদ্য দিকে বেশি দিচ্ছে। কিন্তু খাদ্যও যে সাফিসিয়েন্ট হচ্ছে, আমি সেটা মনে করছি না। সেই তুলনায় নির্মাণ শিল্পের নির্মাণ উপকরণে একদম হচ্ছে না। তো এই ব্যাপারে এটা কেন হচ্ছে না, এটা একটা বড় কারণ হলো যে আমাদের যে দায়িত্বপ্রাপ্ত বিএসটিআই, আসলে বিএসটিআই তাদের সেই ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারেনি। বিএসটিআই আমি বলবো প্রতিষ্ঠান হিসাবে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ ওই লেভেলে হয়নি। এবং খাদ্যের ব্যাপারে আপনি দেখবেন মাঝে মাঝে তারা যে বাজারে কিছু মোবাইল কোড দিয়ে এগুলো একটু দেখে যে খাদ্যের মান ঠিক আছে কিনা। কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নাই যে নির্মাণ সামগ্রী, যেটা মনে করেন মেজর যেগুলো সিমেন্ট, রড, এগুলো যে বাজারে যে বিক্রি হচ্ছে, এগুলো ফ্যাক্টরিতে কি হচ্ছে, কি আসছে, কি বাজারে বিক্রি হচ্ছে, এগুলোর ব্যাপারে কোনো যে মোবাইল কোড করে চেক করে দেখে এগুলো যে কারো দোকান বা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সিলগালা করে দেওয়া, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। 6 মাস অন্তর অন্তর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।
বিভিন্ন কারখানা পরিদর্শন করেন, যেটা বলেন আমি তো বললাম আজ পর্যন্ত আপনি জানেন কিনা জানি না, কোনো একটা মনে করেন স্টিল ম্যানুফ্যাকচারিং বা সিমেন্ট ফ্যাক্টরি বিএসটিআই জরিমানা করছে, বন্ধ করে দিছে গুণগত মান ঠিক না রাখার জন্য, এরকম কোনো ঘটনা আমি দেখি নাই। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি বিএসটিআই ডিভিশনাল কমিটি থাকে, একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনাল কমিটির চেয়ারম্যান হিসাবে গত 3 বছর কাজ করলাম। আমি যে স্টিলের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা মানে আমার সময়ে করা, সেখানে ক্লিয়ার বলা আছে যে আপনার বাজারে যে স্টিল, এই স্টিল যে উৎপাদন করবে এটা অবশ্যই বিলেট থেকে আপনার এই রডটা উৎপাদন হবে। কোনো অবস্থাতেই আপনার বলা আছে যে ফিনিশ গুড থেকে এই রড হতে পারবে না। ফিনিশ গুড মানে মনে করেন জাহাজের যে স্ক্র্যাপ, যেটা স্ক্র্যাপকে রিরোল করে আপনি রড বানাতে পারবেন না। এটা একদম আমাদের যে বিএসটিআই সরকারের যে গেজেটেড যে ডকুমেন্ট, সেখানে নিষেধ আছে। কিন্তু আমি একজ্যাক্ট ফিগার আমার জানা না, বাট লোকজন যেটা বলে বাজারে অলমোস্ট 50% রড যেটা পাওয়া যায় এগুলো হচ্ছে স্ক্র্যাপের রড। তাহলে বিএসটিআই এখানে কি করছে? রাইট, বিএসটিআই তো ম্যান্ডেটরি আছে, এই যে এইসব মানে যেইসব নির্মাণ সামগ্রী মানে সিমেন্ট, রড, তারপরে আপনার বালু, তো এইগুলি কি বিএসটিআই এর ম্যান্ডেটরি স্ট্যান্ডার্ড না ভলান্টারি স্ট্যান্ডার্ড? ম্যান্ডেটরি স্ট্যান্ডার্ড, এগুলো ম্যান্ডেটরি স্ট্যান্ডার্ড। আপনার এইগুলো একদম আপনার ওই যে গেজেট নোটিফিকেশন করা, এসআরও জারি করে তাহলে তো বিএসটিআই আরো রেসপন্সিবল হওয়া দরকার। রাইট, সেই জায়গা থেকে ম্যান্ডেটরি হলে এগুলো ম্যান্ডেটরি, এই জায়গা থেকে তো নানান ধরনের প্রশ্ন উঠছে। কিন্তু বিএসটিআই তো জনবলের সক্ষমতা বা তাদের কোনো ধরনের বিএসটিআই জনবলের সক্ষমতা, বিএসটিআই আমি যতদূর জানি লাস্ট টাইম আমার সাথে যেটা কথা হলো, ওদের এক্সিস্টিং অর্গানোগ্রাম লোক মানে কম 650 মতো আছে, বললো 400, এটা একটা, আর 650 সেটার জন্য অপ্রতুল। তারপরে হচ্ছে তাদের ওই আধুনিক যে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির সাথে ওই যে প্রশিক্ষিত যে জনবল, আমি বলবো যে এগুলো যথেষ্ট অভাব আছে। জি, ঘাটতি কথা বলছেন। আমি গোলাম রহমান কাছে যাবার আগে একজন প্রফেশনালস আছেন, ডক্টর আক্তার মাহমুদ, তার কাছ থেকে জানতে চাই, তারপর আপনার কাছে আলোচনা আসতে যাচ্ছে। আক্তার মাহমুদের কাছে বিশ্লেষণ জানতে চাইবো যে আপনারা যারা প্রফেশনালস আছেন তাদের দৃষ্টিতে কি বিষয়টা আসলে, যে দেশে যেসব উৎপাদিত নির্মাণ সামগ্রীগুলো আছে সেগুলোকে আন্তর্জাতিক মান যেটা আছে সেটাকে ধারণ করতে পারছে না বা যেতে পারছে না, সেগুলোর অবস্থাটা কি, আপনারা কি দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার পয়েন্টে আসি, তার আগে আমি বড় একটা ফ্রেমে এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটি আপনাদের আজকের অনুষ্ঠানের মানে টাইটেলে আছে, নগর উন্নয়ন এবং মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহার। দেখেন, আমরা এখন বাংলাদেশ এই মুহূর্তে এসডিজিতে সিগনেটারি কান্ট্রি, এবং আমরা এসডিজি যতগুলো লক্ষ্য আছে 17টা লক্ষ্য, সেই 17টা লক্ষ্যকে আমরা বিভিন্ন গোলগুলোকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি, সেই টার্গেটগুলো অ্যাচিভ করার চেষ্টা করছি। 11 নম্বর গোলে আছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, অর্থাৎ সিটি কিভাবে আমরা তৈরি করব, শহরগুলো কিভাবে তৈরি করব, কোন মান নিয়ে শহরগুলো তৈরি হবে, কোন স্ট্যান্ডার্ডে যাবে, কোন লক্ষ্যে পৌঁছাবে, সেই জিনিসগুলো এই গোল নাম্বার 11-এ বলা আছে। সেখানে 4টি গুরুত্বপূর্ণ শব্দ বলা আছে। একটা হচ্ছে সিটিটা হবে ইনক্লুসিভ, সকলকে নিয়ে, সকলের জন্য শহরটা তৈরি করা হবে। এটা হবে সেফ, যেখানে আপনার এই গুণগত মানের ব্যাপারটি আসবে। রেজিলিয়েন্ট, ঘাত সহিষ্ণু, অর্থাৎ যে কোনো ধরনের ঘাত হতে পারে, জলবায়ু পরিবর্তনের ফলে যে পরিবর্তনটা আসছে তার সাথে সহনশীলভাবে শহরকে তৈরি করা। আমাদের প্রত্যেকটা শহরে জলাবদ্ধতা আছে, জলাবদ্ধতার সাথে যেন ফাইট করে সেই শহর টিকে থাকে এবং সেই শহর ভালোভাবে উন্নয়ন হতে পারে। বিভিন্ন ধরনের ঝুঁকি আছে, যেমন ভূমিকম্প আছে, জলাবদ্ধতার কথা বললাম, এরকম আগুনের ঘটনা আছে। এই যে যতগুলো ঘাত আছে যেগুলো, এগুলোর সাথে ফাইট ব্যাক করা অথবা এগুলোর সাথে টিকে থাকা, পরিকল্পিতভাবে নগর তৈরি করা, এই বিষয়গুলোই মূলত এসডিজিতে বলছে। এখন আমরা আসি যে আমরা যখন শহর পরিকল্পনা করি বা নগর উন্নয়ন করি, সেই জায়গাগুলোতে আমরা এই লক্ষ্যগুলোকে মাথায় রাখছি কিনা। আমরা বিভিন্ন ডকুমেন্টসে এই কথাগুলো আমরা বলছি ঠিকই, কিন্তু আমরা যখন বাস্তবায়নের জায়গায় যাই সেই জায়গাটাই পরিষ্কারভাবে এর প্রতিফলন কমই দেখা যায়।
আমরা যে ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা নগর পরিকল্পনা করছিলাম এবং উন্নয়ন করছিলাম সেটাকেই আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এখন আপনি বললেন যে নির্মাণ সামগ্রীর কথা, যে বাংলাদেশে যে নির্মাণ সামগ্রীগুলো তৈরি হয় সেগুলো বিশ্বের মানের কিনা। এখন বিশ্বমানের তো তখনই বোঝা যাবে যখন আপনি বিশ্বের যে সকল স্ট্যান্ডার্ডগুলো আছে, বিভিন্ন ধরনের সার্টিফিকেশনও আছে, এখন ওই সার্টিফিকেশন অনুযায়ী সার্টিফিকেশনের জন্য যেই ধরনের মান থাকা প্রয়োজন, সেই মান যদি থাকে তখন সেই সার্টিফিকেশনটা পাওয়া যায়। আমাদের কিছু কিছু প্রোডাক্টে আজকাল সার্টিফিকেশন নেয়ার একটা প্রবণতা আমরা দেখছি। বাংলাদেশেও এরকম কিছু নিজস্ব সার্টিফিকেশন তৈরি হচ্ছে, সেই জায়গাটায় আমাদের একটা অগ্রগতি আছে। তবে যেটা সাদেক ভাই বলছিলেন, আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত। যেই কর্তৃপক্ষটিকে বা যে প্রতিষ্ঠানটিকে এরকম একটি গুরুদায়িত্ব দেওয়া আছে, তারা এই জিনিসগুলো ভালো করে বোঝেন কিনা এবং মানে এই বিষয়গুলোর মানটা নিশ্চিত করছেন কিনা, এগুলো তদারকির ব্যাপার। এগুলো সকলেই হয়তো অনেকেই বিজনেসের কারণে তারা চাইবে যে কম ইনভেস্টমেন্টে বেশি প্রফিট করতে, সেই জায়গাটা একটা কম্প্রোমাইজ তারা হয়তো করে। তো এই জায়গাগুলো এমনি এমনি অ্যাচিভ হবে না, এগুলোকে প্রতিনিয়ত তদারকি করা প্রয়োজন হবে, প্রতিনিয়ত প্রতিষ্ঠানগুলোকে ভিজিট করার প্রয়োজন হবে, তাহলে ওই জায়গাটাই একটা উন্নয়ন একটা আসবে। সেই জায়গা থেকে আমি জানতে চাই গোলাম রহমানের কাছে, সেখানে যদি তদারকির ক্ষেত্রে যদি এই ধরনের ঘাটতি থেকেই থাকে, যে ঘাটতির কথা দুজনই বলছেন, তাহলে যে এত অবকাঠামোগুলো উন্নয়ন হচ্ছে এবং সেফটির কথা যদি তিনি উল্লেখ করছিলেন, সেই সেফটি যদি না থাকে তাহলে এই উন্নয়ন কতটা টেকসই হবে আসলে? আপনার সরকারি পর্যায়ে যে নির্মাণ বলতে আমরা দালান কোঠা, এইটা এর মধ্যে যদি ন্যারোলি যদি বলি, দালান কোঠা নির্মাণ ইত্যাদি অবকাঠামো নির্মাণ, তো এই জন্যে বোধহয় প্রথম প্রচেষ্টা হলো একটা কোড, নির্মাণ কোড প্রণয়ন করা। এটা বোধহয় 93-তে তো এটা করা আছে, 93-তে উদ্যোগটা নেওয়া হয়। উদ্যোগটা এটা তখন বিএসটিআই আর বাংলাদেশ ওরা মিলে এটা করলো এবং এটা 2006 সালে যে সরকার গ্যাজেট করলো। আচ্ছা, কিন্তু অন্যান্য দেশে হয় কি 4-5 বছর, কারণ প্রযুক্তি তো নিত্য নতুন, দিন দিনই পরিবর্তন হচ্ছে। অন্যান্য দেশে সাধারণত 5-6 বছর পরে, 4-5 বছর পরেই আর কি একটা আপডেট। আমাদের এখানে রিভিশন করার একটা উদ্যোগ হলো, বুয়েটকে দায়িত্ব দেওয়া হলো বোধহয় 2010 সালে। 10 সালে বুয়েট কিন্তু একটা ভালো মানে আন্তর্জাতিক আপনার স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে 2013 সালে একটা বিল্ডিং কোড করলো, ড্রাফট করলো, কিন্তু সেইটি এখনো সরকারের অ্যাপ্রুভেল পায়নি। এই বিল্ডিং কোডে বোধহয় দেওয়া আছে ঢাকার জন্য আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ওনারা মানটা আর কি পরীক্ষা করে দেখবেন। সেই জন্য আমরা যখনই একটা দালান তৈরি করতে যাই তখনই আর কি একটা আপনার ম্যাপ স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি আর কি আপনার রাজুকের অ্যাপ্রুভেল লাগে। সেইখানে নানা ধরনের কর্মকাণ্ডের কথা শোনা যায়, আর নির্মাণের সময় ওনারা কতটুকু সুপারভাইজ করেন সে সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, সম্ভবত এর পরিমাণ 0। তবে মানুষের মধ্যে বিশেষ করে ঢাকা এবং অন্যান্য শহরও আর কি, শহর পর্যায়ে ঢাকাতে সবচেয়ে বেশি একটা সচেতনতা আছে। তারপরে দেখবেন যদি ঢাকার মাঝে মাঝে পত্রিকাতে দেখা যায় ঢাকা শহরে 30,000 বিল্ডিং ভেঙে ফেলতে হবে, কারণ 40,000 বিল্ডিং কোড অনুযায়ী হয় নাই। আপনার বিল্ডিং কোড মানসম্মত নির্মাণ এবং এটা যে কত জরুরি। আপনার হার্ডিঞ্জ ব্রিজ হয়েছে কবে? 100 বছরের বেশি আগে, কিন্তু আজও টিকে আছে এবং আরও বহুদিন হয়তো টিকে থাকবে। তেমনিভাবে ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের এই যে কার্জন হলের কথা ধরেন, সে 100 বছর পুরনো, 1905 সালে বা 11 সালে বোধহয় এটা নির্মাণ হয়েছে, কিন্তু এখনও টিকে আছে এবং ব্যবহার উপযোগী। মেনটেনেন্সটাও বোধহয় কিছুটা এখানে ভালো। তো এই জন্যে আপনি যদি, কিন্তু আমরা যে ব্যবহার যে উপযুক্ত মানের যদি স্টিল, সিমেন্ট, বালি, পানিরও একটা আছে, কোন প্রপোর্শনে পানি ব্যবহার করতে হবে তারও একটা গুরুত্ব আছে। এগুলির মানে আমাদের যারা এটাকে ওস্তাগার বলে বোধহয়, যারা আর কি ওরা বেশি পানি দিতে চায়,
কারণ তাহলে আর কি করতে সুবিধা। কিন্তু এগুলির একটা প্রপোর্শন দরকার। তো এইসব সচেতনতার একটা অভাব আছে, সুপারভিশনের একটা অভাব আছে। এটা বিএসটিআই এর উপরে দিলে হবে না, এটা আর কি অন্য কোনো কর্তৃপক্ষ। এখানে মনে হয় একটু বোঝারও একটা ব্যাপার আছে। বিল্ডিং কোড যখন ইমপ্লিমেন্ট করে, ইমপ্লিমেন্টেশনের জন্য নির্দিষ্ট করা কিছু সংস্থা আছে। সেই সংস্থাগুলো যেখানে কর্তৃপক্ষ আছে, সেখানে কর্তৃপক্ষগুলোর উপরে দায় দায়িত্বের কথা বলা আছে। যেখানে কর্তৃপক্ষ নেই, অর্থাৎ উন্নয়ন কর্তৃপক্ষ নেই, সেখানে পৌরসভাগুলো করবে। এর বাইরে যেখানে আসছে সেখানে পিডব্লিউডি করবে। এখন এটা হচ্ছে বিল্ডিংটা কিভাবে হবে, পরিকল্পনা মাফিক হচ্ছে কিনা, বিল্ডিংয়ে যে কোডে যে স্পেসিফিকেশনগুলো বলা আছে সেগুলো মানা হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখছে। কিন্তু সাদেক ভাই যে কথাটা আনছিলেন সেটি হচ্ছে যে ধরেন রড, সিমেন্ট, বালি বা অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে, অথবা লাইটই ধরেন, অন্যান্য কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস যেগুলো আছে, সেগুলোর যে কোয়ালিটি, সেগুলোর যে মান, সেটা তো আর এই প্রতিষ্ঠানগুলো দেখতে পারবে না। এগুলো হচ্ছে বিল্ডিং মানে আপনার বিএসটিআই যে কর্তৃপক্ষ আছে তাদেরকেই দেখতে হবে। সেই পয়েন্টটি জাস্ট শুধুমাত্র ক্লিয়ারিফিকেশনের জন্য। রাইট, সেটা কাস্টম। সেই জায়গা থেকে একজন ভোক্তা তাহলে কি করে বুঝবে যে তিনি যে নির্মাণ সামগ্রীটি কিনছেন সেটা মানসম্মত কিনা? ভোক্তার জায়গা থেকে তো ভোক্তা তো বোঝার কোনো খুবই না, এখানে আমি বলবো যে ভোক্তাটা তো খুবই বিপদে আছে। কারণ আপনার টেকনিক্যাল বিষয়, আপনার এটা ভোক্তাদের নিজেদের বুঝে সেই জিনিসটা কেনা এটা ইম্পসিবল, সেটা না। এইখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনার যেমন বিএসটিআই যেভাবে কাজ করে বা রাজুকরা কিভাবে কাজ করে, যে স্যার যেটা বললেন যে বিল্ডিং কোড 93-তে আছে, এখন 26 বছর 27 বছর হচ্ছে, এটা রিভাইজ হচ্ছে না। এটা একটা ইস্যু। পৃথিবীর সব দেশেই 3 থেকে 5 বছরের মধ্যে এগুলো রিভাইজ হয়, কিন্তু আমাদের এখানে আমরা করতে পারছি না। তারপরেও 93-তে যেটা আছে সেটাও কিন্তু বাস্তবায়ন হয়নি। একটা ভালো ডকুমেন্ট আছে কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন নাই। এখন এইটা কেন? আর বিএসটিআই এর যে বাজার যে স্ট্যান্ডার্ড করা আছে, গেজেট নোটিফিকেশন করে স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে, কিন্তু সেটা বাস্তবায়ন নাই। এইটা একটা কারণ যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে বিল্ডিং কোডটা আমরা করলাম। আমি নিজেই যে বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট থেকে আই ওয়াজ মেম্বার সেক্রেটারি, এবং আমি এখনও বিল্ডিং কোডের স্টিয়ারিং কমিটির সদস্য, এবং আমি এডিটোরিয়াল কমিটির সদস্য হিসাবে কাজ করছি। তো আমাদের যেটা দেখলাম যে বিল্ডিং কোডটা যখন করার পদ্ধতি হলো, এখানে ওই থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকে। যেমন আমরা পাচ্ছি না, এইচবিআরআই সক্ষমতা ছিল না, এইচবিআরআই বুয়েটকে ইনভলভ করছে। বুয়েট একা কিন্তু করেনি, বুয়েট কিন্তু একাডেমিশিয়ান এবং যে সব প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, প্ল্যানারদেরকে নিয়ে কিন্তু করছে। এখন বিএসটিআই যে একটা ওই স্ট্যান্ডার্ড যে নির্ধারণ করে, স্ট্যান্ডার্ড নির্ধারণ করার সময় তখন কিন্তু ওই যে বললাম ডিভিশনাল কমিটি, টেকনিক্যাল কমিটি, এগুলো কিন্তু ওই যে আউটসোর্সিং করে থার্ড পার্টিকে দিয়ে এগুলো তৈরি করে। ফলে এই কাজগুলো খুব ভালো হয়, কারণ এটা বিএসটিআই নিজস্ব জনবলের এখানে কিছু করার নাই। কিন্তু যখন আপনার নিয়ন্ত্রণ করতে যায় বাজারে, তখন বিএসটিআই একা দায়িত্ব সেটা সে করতে পারে না। তার ওই ক্যাপাসিটি নাই, ওই নলেজ নাই, ওই আমি বলবো যে সেই ডেডিকেশনও নাই, যে কমিটমেন্ট নাই। এইটা একটা হতে পারে যে এই যে এনফোর্সমেন্ট যেটা, সে এনফোর্সমেন্টটা আপনার ওই যে থার্ড পার্টিকে ইনভলভ করা। বিএসটিআই যেভাবে স্ট্যান্ডার্ড ল করতে পারে, সেভাবে এটার বাস্তবায়নও যদি তারা ওই আউটসোর্সিং অ্যান্ড থার্ড পার্টি এক্সপার্ট যারা আছে বাইরে, তাদেরকে ইনভলভ করতে পারে। প্রতিষ্ঠান থার্ড পার্টি নিয়োগ করবে, এটা কতটুকু? না, সরকার প্রতিষ্ঠান থার্ড পার্টি নিয়োগ সারা পৃথিবীতে আছে। আপনি রাজুক কোনোদিন যদি থার্ড পার্টি নিয়োগ না করে, কোনোদিন রাজুকের পক্ষে সম্ভব না এই 200 কোটি মানুষের যে বাড়িঘর, এগুলো ওই যে বিল্ডিং কোড করে দিতে পারবে, কিন্তু বিধিমালা তৈরি করে দিতে পারবে, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে কিনা এটা কিন্তু রাজুক দেখতে পারবে না। রাজুক ওখানে থার্ড পার্টি ইনভলভ করতেই হবে। আমি একটা জিনিস আর কি প্রায় দেখি অ্যাডভার্টাইজমেন্টে, যেমন রডের ক্ষেত্রে যে বুয়েট কর্তৃক, ওগুলো খুবই ওগুলো এগুলি আর কি আমরা যারা মানে ব্যবহারকারী,
বা ভোক্তা, আমরা কিন্তু যেমন যখনই শুনি যে যেমন অন্য পণ্যে আপনার ম্যাঙ্গো জুস, ওইখানে বিএসটিআই এর একটা লগো দিয়ে লাগানো আছে, কিন্তু রডের মধ্যে আমরা ওইটা দেখি না। আমরা রডের মধ্যে যদি বুয়েটের একটা সার্টিফিকেশন আছে এটা শুনি, তখন খুব মানে আপনার সেফ ফিল করি। তবে এই ক্ষেত্রে আবার সিমেন্ট আর কি বুয়েট তো কিন্তু সার্টিফাই করেও না, তারা দে আর নট দ্য অথরিটি ইভেন। ওরা কি করে স্যার, বাজারে যে ম্যাল প্র্যাকটিসটা চলছে, একটা কোম্পানি সে তার একটা প্রোডাক্ট নিয়ে বুয়েটে দেয় টেস্ট করতে, বুয়েট টেস্টিং ল্যাবরেটরি আছে, তারা টেস্ট করে একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা বগল দাবা করে নিয়ে বলছে বুয়েট কর্তৃক সার্টিফাইড। এটা তো বুয়েট কর্তৃক সার্টিফাইড কিছু হলো না। তাহলে এই যে এটা অপপ্রচার, এটা ম্যাল প্র্যাকটিস, অপপ্রচার। এই জায়গাতে আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিব। তবে ফিরে এসে ডক্টর আক্তার মাহমুদ আপনার কাছে জানতে চাইবো, সেক্ষেত্রে যে প্রশ্নটা আবারও রেখেছিলাম ভোক্তার এন্ড থেকে, আমি ভোক্তার জায়গা থেকে খুব বেশি জানতে চাই বিষয়টা, যে তাহলে তারা সে কী ক্ষেত্রে কীভাবে বুঝবে সে মানসম্মত পেলো কি পেলো না, আর যদি তার কিছু অভিযোগ থেকেই থাকে সেক্ষেত্রে সে কোথায় যাবে, কার কাছে জানাবে যে আমি আমার একটা সঞ্চয়ের টাকা দিয়ে এটা করতে চাই, বা একটা বড় অবকাঠামো তৈরি হচ্ছে, রাষ্ট্র তৈরি করছে, সেখানেও যদি এই ধরনের কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমার যাবো কার কাছে, কোথায় গিয়ে বলবো যে অভিযোগটা যে আমি এভাবে পণ্য কিনে ঠকলাম, এটা একটু আলোচনা করতে চাই। ডক্টর আক্তার মাহমুদ, যেটা বিষয় প্রশ্ন রেখে গিয়েছিলাম আপনার কাছে বিরতির আগে, সেটা হচ্ছে আমি ভোক্তার এন্ড থেকে জানতে চাই, ভোক্তার জায়গা থেকে। তার তো খুবই চিন্তার বিষয়, সে আসলে কীভাবে মানসম্মত পণ্য কি পেলো না, যদি সন্দেহের জায়গাও থেকে থাকে সেক্ষেত্রে সে যাবে কোথায়, কার কাছে অভিযোগ জানাবে? যে বিএসটির প্রসঙ্গটি আসছে, সে বিএসটি নিয়েও তো নানা ধরনের প্রশ্ন আছে, নিয়ন্ত্রক সংস্থা আসলে কতটা কঠোরতা দেখাতে পেরেছে, নাকি এই বিষয়টাকে একেবারেই তার চোখের সামনে আসেনি? আপনার বিশ্লেষণটা কেমন হবে? আমি নগর উন্নয়নের ক্ষেত্রে যেই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহৃত হয় তাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইভেট প্রপার্টিতে যে সকল নির্মাণ সামগ্রীগুলো ব্যবহৃত হয়, আরেকটা হচ্ছে পাবলিক প্রপার্টি, ব্রিজ কালভার্ট থেকে শুরু করে পাবলিক স্পেস বা দালান কোঠা, যেগুলো পাবলিক প্রপার্টি হিসাবে আছে। যেগুলো এই পাবলিক প্রপার্টি, সেগুলোর ইমপ্লিমেন্টিং এজেন্সি কেউ না কেউ থাকে, কখনো রাজু, কখনো সিটি কর্পোরেশন, কোনো না কোনো মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রতিষ্ঠান থাকে, এবং সেটা কোনো একটা নির্দিষ্ট প্রকল্পের অধীনেই বাস্তবায়িত হয়। সুতরাং সেখানে একটা ইনবিল্ট প্রসেস আছে যে ওই প্রকল্পটা মানসম্পন্ন কিনা, সেখানে মানসম্পন্ন এই নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে কিনা, তার একটা দায়িত্ব আছে, এবং সেখানে একটা মেকানিজম ডেভেলপ করা আছে। এখন সেটা কতটা কার্যকর হলো সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ওখানে একটা মান নিয়ন্ত্রণের একটা মেকানিজম কিন্তু আছে। কিন্তু আরেকটা যেটা বললেন যে একদম ব্যক্তিগত পর্যায়ে যে ভোক্তা, তার ওই বাজারে সুনাম উপরে রিলাই করতে হয়, কখনো কখনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট থেকে কিছু জ্ঞান, এই কটা জিনিসের উপরে তাকে নির্ভর করতে হয়। বাজারে কিছু কিছু সামগ্রীর সুনাম থাকে, এটা লোকমুখে, কখনো কখনো পত্রপত্রিকা বা কখনো অ্যাডভার্টাইজিংয়ের কারণে, সেগুলোর উপর নির্ভর করতে হয়। সে কিন্তু আসলে জানে না আসলে কোনটা কেমন। কিন্তু বিজ্ঞাপনেরও তো যথেষ্ট চটকদার ফাঁদ আছে, এটা নিশ্চিতভাবে। আর যে কটি পণ্যের উপরে সার্টিফিকেশন বিএসটিআই দেয়, বৈদ্যুতিক সরঞ্জাম বলেন অথবা নির্মাণ সামগ্রীর কথাই বলেন, তারা কিছুদিন পর পর, মানে একটা নির্দিষ্ট সময় পর পর তারা রিনিউ করে সেই সার্টিফিকেশনে। সেই সময়টাতেও মানে এটা হতেই হবে এবং হওয়াই উচিত যেন সে ওই কারখানায় গিয়ে অথবা যেখানে নির্মাণ সামগ্রীটি তৈরি হচ্ছে সেগুলো ইন্সপেকশন করা এবং যথাযথ মানগুলো মেনটেন করে কিনা সেই জায়গাগুলো দেখভাল করা। আসলে আমরা এই নিয়ন্ত্রণকারী সংস্থার উপরে রিলাই করা ছাড়া আমার কাছে আর কোনো পদ্ধতি নাই। যে আবু সাদেক, আপনি কি মানে সেক্ষেত্রে তদারকি সংস্থার উপরে যে ধরনের আপনারা প্রশ্ন তুলছেন, সেই জায়গা থেকে যদি এই ফলাফল দাঁড়ায় যে সেখানকার তিনি যা করছেন তদারকি সংস্থা, তার উপর রিলাই করা ছাড়া কোনো উপায় নেই, অথচ সেই সংস্থা প্রশ্ন করছে, এটার সাথে পুরো একমত পোষণ করছে না। এই জন্য কারণ হচ্ছে যে নির্মাণ, যেটা আমি ছোট থেকে বড় নির্মাণ, এগুলো আসলে এটা কারিগরি বিষয়। আপনার ছোট একটা শরীর খারাপ, অসুস্থ বা বড় রকমের অসুস্থ, এটা আপনি আমরা যেটা বলি একটা প্যারাসিটামলও ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়া উচিত। সেই দিক থেকে আপনি কে দোতলা বাড়ি করলো আর কে 20 তলা বাড়ি করলো, এগুলো কারিগরি বিষয়। এগুলো আমরা যারা ভোক্তা, আমরা তো
কারো ওই টেকনিক্যাল লোকজনের ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সাপোর্ট নিয়ে আমাকে কাজটা করতে হয়, করা উচিত। তো আমার যে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সে তো আমি এমপ্লয় করি অ্যাজ মাই কনসালটেন্ট, তাহলে আমি কোন ম্যাটেরিয়ালটা বাজারে ভালো, কোনটা বিএসটিআই দেখছে, কোনটা না, সে কিন্তু তাকে গাইড করবে। আমার এটা নট লাইক আদার ফুড প্রোডাক্ট অর এনি আদার নিত্য প্রয়োজনীয় জিনিস তা না। আপনি রড কিনতে যাবেন, সিমেন্ট কিনতে যাবেন, আপনি অবশ্যই আপনার যে কনসালটেন্ট আছে, আপনার যে ইঞ্জিনিয়ার আছে, আর্কিটেক্ট আছে, আপনি তাদের পরামর্শ নিয়ে কিনবেন। তাহলে যত খারাপ অবস্থা মনে হচ্ছে যে বাজারে এই অবস্থা, এত খারাপ মানে অবস্থা কিন্তু বাস্তবে হচ্ছে না। এই জন্য না হয় কিন্তু সবগুলোই মানে ভালনারেবল হয়ে থাকতো এখন। এইটা একটা দিক, টেকনিক্যাল দিক। এখন সে মুশকিল হচ্ছে আপনার বাজারে যে প্রফেশনাল যারা, তারাই কিন্তু ঠিকমতো বলতে পারছে না যে কাকে সার্টিফাই করবে। মানে কারণ হচ্ছে যে আপনার যে বিএসটিআর, যে আমি যেটা বললাম, বিএসটিআর যদি একটা সার্টিফিকেশন থাকতো যে, এবং সেটা যদি মেনটেন করতো, তাহলে প্রফেশনালদের জন্য সুবিধা হতো। বলতো যে আপনি এই জিনিস কিনেন, ওই কোম্পানির রড ভালো, এটা যেটা এখনও বলে, কিন্তু সেখানে গন্ডগোল হচ্ছে। আর ছোট মানে আউটসাইড আপনার ক্যাপিটাল সিটি বা গ্রামে গঞ্জে, সেখানে অবশ্য এইটা কাজ করবে না। সেখানে বেশিরভাগ নির্মাণ সামগ্রী কিন্তু ভোক্তা সরাসরি কিনতে যায়। সেই জন্য যদি আপনি ওই টপে যদি ঠিক না করেন, তাহলে এই সমস্যাটা একটু থেকেই যাবে। গোলাম রহমান, সেক্ষেত্রে তো বিএসটিআই কে অনেক বড় পরিধি বাড়ানোর কথা ছিল। আমরা শুনছিলাম এর আগেও যিনি শিল্পমন্ত্রী ছিলেন তিনিও বলেছিলেন যে ঠিক আছে, বিএসটিআই কে একদম জেলা উপজেলায় পর্যায়ে নিয়ে যাবে। সেই জায়গাটি কতটুকু হলো? আর পাশাপাশি বিএসটিআই যে ধরনের অভিযান আছে, সেগুলো নিয়েও তিনি অনেক ধরনের প্রশ্ন তুলছিলেন যে আসলে কারখানায় গিয়ে কি করা বা ব্ল্যাক লিস্টেড করা, সেই জায়গাগুলোতে আসলে কেন করা যায় না? আপনার কি মনে হয়? মানে এই যে বিএসটিআই যত বড় হওয়া দরকার অত বড় না, এবং সরকারের যে পদ্ধতি, জনবল বৃদ্ধি অথবা মানে ল্যাবরেটরি করা ইত্যাদি, এগুলি খুবই দীর্ঘসূত্রিতায় ভোগে আমাদের দেশে। আপনার যদি জনবল বৃদ্ধি করতে হয়, বিএসটিআইকে প্রথমে অ্যাপ্রোচ করতে হবে তার কনসার্ন মিনিস্ট্রি, মানে শিল্প মন্ত্রণালয়কে। এখন শিল্প মন্ত্রণালয়ের হয়তো যে ওয়ার্কস মিনিস্ট্রির কি প্রয়োজন, সেই সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নাই। সো সেইখানে যে সেকশন অফিসার, তিনি আবার হয়তো কোনো আইদার এই ক্যাডারের অথবা ওই ক্যাডারের, যার আর কি ইঞ্জিনিয়ারিং নলেজ বলে কোনো কিছুই নাই। আচ্ছা, যাই হোক, প্রথম বিএসটিআই বললো যে আমার 50 জন ইঞ্জিনিয়ার লাগবে। এই শিল্প মন্ত্রণালয়ের যে সেকশন অফিসার, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, কি 50 জন, মাথা খারাপ নাকি? আচ্ছা 20 জন। আচ্ছা ঠিক আছে 20 জন। তারপরে এটা গেল এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে। এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রির যে কি যেন ওএনএম নাকি যেন একটা আছে, উইং আছে, সেইখানেও কোনো জার্নালিস্ট বসে আছে। তিনি বললেন যে 20 জন, এটা কি ব্যাপার? এটা কি হতে পারে? আচ্ছা ঠিক আছে 15 জন, মানে রুল অফ দ্য থাম্ব। আচ্ছা, এরপরে গেল এইবার ফাইন্যান্স মিনিস্ট্রিতে। আলটিমেট জায়গা, যারা আর কি আপনার করবে, মানে টাকা পয়সা বরাদ্দ করবে, বেতন তো দিতে হবে। 15 জন দিয়ে তো বহু টাকা খরচ হয়ে যায়। তো তখন আর কি ওইটা হয়ে গেল 5 জনে। 5 জনে। তাই যে কাজটি করবে তার চাহিদা এবং আলটিমেটলি যে অ্যাপ্রুভেল, এর মধ্যে একটা বিশাল ফারাক আছে আমাদের পদ্ধতিতে। আচ্ছা, এই জন্যে যেটা আমরা আর কি এর আউটসাইড, মানে আর এইটাকে থার্ড পার্টিকে দেওয়া যায় কিনা আপনার সুপারভিশন। এটা থার্ড পার্টি হতে পারে স্যার। আরেকটা একটু ডিসেন্ট্রালাইজও করা যেতে পারে কিছু দায়িত্ব স্যার। যেমন ওই যে বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো, বিল্ডিং কোড যে এবার স্যার হলো, এবার যেটা রিভাইজ হলো, এখানে বিএসটিআর কোনো ইনভলভমেন্ট নাই। এটা এক্সক্লুসিভলি বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট করছে। এখন বিল্ডিং কোড যদি বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট করতে পারে, সেটার ইমপ্লিমেন্টেশনে তাদের একটা রোল থাকতে পারে। এবং বিল্ডিং ম্যাটেরিয়ালগুলো আমি বলছি পৃথিবীর অনেক দেশেই
ওই বিল্ডিং মেটেরিয়ালের যে মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণ, এটার দায়িত্বটা কিন্তু রিসার্চ ইনস্টিটিউট যারা তারা করে। রিসার্চ ইনস্টিটিউট নিয়ন্ত্রণের ইউনিভার্সিটিকেও চেয়েও, দেওয়া যেতে হ্যাঁ, পারে, নির্ধারণের দামটা ইউনিভার্সিটিকে দেওয়া যেতে পারে। আর তাছাড়া বিল্ডিং কোডে যেটা আছে এবং মহামান্য হাইকোর্টের যে ডাইরেক্টিভস আছে, একটা অথরিটি করা, মানে নির্মাণের জন্য একটা অথরিটি করা, তো সেই অথরিটিও যদি শক্ত সামর্থ্যভাবে করা যায়, পর্যাপ্ত জনবল, প্রশিক্ষিত জনবল এবং শিক্ষিত জনবল এবং সর্বোপরি সৎ জনবল। এই জায়গায় থামাতে হচ্ছে, একটা বিরতি নিব। বিরতির পর ফিরে এসে আবার আলোচনা করতে চাই। তাহলে যে প্রশ্নটা দাঁড়ালো যে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কথা আমরা আসছি, বলা যাচ্ছে বা যেটা উঠে আসছে গোলাম রহমানের কথা থেকে, সেই জায়গা থেকে কি আমরা যে সংস্থাটাকে একেবারে সবার সামনে প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছি, সেই আমলাতান্ত্রিক জটিলতার কারণে কি তার সক্ষমতা বাড়ানো গেল কি গেল না, সেই আলোচনাটা শুরু করতে চাই। ডক্টর আক্তার মাহমুদ, আপনার কাছে যেটা জানতে চাইবো যে সেটা হচ্ছে যে একটা আলোচনায় আসছিল যে ঠিক আছে যে আমরা যে তদারকি সংস্থার কথা বলছি, সেখানে এক ধরনের বিভিন্ন মিনিস্ট্রি কেন্দ্রিক যে আমলাতান্ত্রিক জটিলতা হয়, সেই জায়গা থেকে তাদের ক্যাপাসিটি খুব একটা বাড়ে না, তাদের সক্ষমতা বাড়ে না। সেই জায়গা থেকে সেই তদারকি সংস্থাকে আসলে প্রশ্নের সামনে দরকার কতটা যৌক্তিক এক। আর সেক্ষেত্রে আরেকটা পরামর্শ জানতে চাইবো আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে যে একটা টেকসই ভবন বা বলেন বা অবকাঠামো পেতে গেলে আমাদের আসলে কি কি প্রয়োজন আছে বা কি করণীয় আছে। জি, ধন্যবাদ আবার আপনাকে। আমি ওই আলোচনাটা একটু ফিরে আসতে চাই যে আমরা যখন বিল্ডিং কোডটা তৈরি করা হলো, বিল্ডিং কোডে একটি বডির কথা বলা হলো যে বিল্ডিং রেগুলেটরি অথরিটির তৈরি করা হবে এবং তার কম্পোজিশন কি হবে, কে চেয়ারম্যান হবেন, কারা সদস্য হবেন এবং তার সাথে কারা কোন কোন সংস্থাগুলো এই কাজগুলো করবেন সেগুলোর কথা বলা আছে। এখন এই বিল্ডিং কোড যেহেতু এখনও অ্যাপ্রুভড হয়নি, সুতরাং এখনও বিল্ডিং রেগুলেটরি অথরিটিটাও তৈরি হয়নি। যদি এটা তৈরি হয় তাহলে হয়তো একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এখন আসি যে সারা বাংলাদেশে এখন আপনি গ্রামে গঞ্জে ছোট নগর কেন্দ্রেও নগরের যে কনস্ট্রাকশনের ধরন, সেই ধরনের কনস্ট্রাকশন কিন্তু এখন ওইসব জায়গাতে হয়, শুধু বড় শহর না, সব জায়গায় হয়। তাহলে সেখানেও মানসম্পন্ন একটি দালান তৈরি হোক, এটা আমরা চাই, এবং সেটা ঝুঁকি মুক্ত হবে সেটাও আমরা চাই। তাহলে সেই জায়গাটাই বিল্ডিং কোডের ইমপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন এটা হওয়া প্রয়োজন। দুটো জায়গায় হতে হবে, একটা হচ্ছে ম্যাটেরিয়ালগুলোর গুণগত মান, আরেকটি হচ্ছে কোড অনুযায়ী সেই বিল্ডিংটা হচ্ছে কিনা। এখন এই জিনিসগুলো দেখভাল করার কে করবেন? তো সেই জায়গাটায় একটা কথা আমরা বিরতির মধ্যেই আলোচনা করছিলাম যে প্রফেশনালসরা যারা আছেন, যারা এই কাজের সাথে যুক্ত হবেন, তারা তাদের দায়বদ্ধতার জায়গা থেকে যদি ওটা করেন তাহলে একটা অন্তত মান নিশ্চিত করা যাবে। আরেকটা হচ্ছে যে এই মুহূর্তে মহানগর ইমারত নির্মাণ বিধিমালায় কিছু দায়িত্ব আছে, যারা টেকনিক্যাল লোকজন এই ধরনের কাজের সাথে যুক্ত হবেন, তারা ওই বিল্ডিংয়ের কোয়ালিটি কন্ট্রোল অথবা ওই বিল্ডিংটা কিভাবে তৈরি হবে সেই জায়গাটায় একটা দায়বদ্ধতার সুযোগ আছে। এখন এইখানেও কিন্তু আবার প্রশ্ন থাকে যে এই যে দায়বদ্ধ হলেন আইন দ্বারা, সেই আইন দ্বারা যে দায়বদ্ধ হলো সেটা দেখভাল করবেন কে বা এনফোর্সটা করবেন কে? যদি করলো না বা গুণগত মানসম্পন্ন কোনো কিছু ব্যবহার করলেন না, গুণগত মানসম্পন্ন একটি বিল্ডিং তৈরি হলো না, কিন্তু এটা আসলে আবার তদারকিটা করবেন কে? এই জায়গাটা আমি বলবো যে মোরাল অবলিগেশন একজন ইঞ্জিনিয়ার, স্থপতিবিদ অথবা পরিকল্পনাবিদ অথবা যে কোনো টেকনিক্যাল পার্সন যারা আছেন, তারা তাদের যে প্রফেশনাল বডিগুলো আছে সেখানে সে একটা রেজিস্ট্রেশনের সময় কিছু কোড অফ এথিক্সের মধ্য দিয়ে সে ওই মেম্বারশিপ পান। তো আমি বলবো যে এটা একটা মোরাল গ্রাউন্ডও আছে, সে ওই মানটা আবু সাদেক, সেই জায়গা থেকে কি এই ধরনের প্রফেশনালসদের দায়বদ্ধতার জায়গা বা এই ধরনের কি কোনো আমাদের সিস্টেম নাই, নাকি যে সিস্টেমটা আছে যেটা আপনি বলছিলেন বিরতির মাঝে ইমপ্লিমেন্টেশন নাই? আমি বলবো আমাদের এখানে যে নিয়ম কানুন কোড সিস্টেম এগুলো একদম মোস্ট আপডেটেড আমি বলবো না, কিন্তু যেটা আছে এটা যদি আমরা 50%ও যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা কিন্তু আমাদের বর্তমানে চেহারা
সম্পূর্ণ বদল হয়ে যাবে। সেই ইমপ্লিমেন্টেশনের জায়গায় আমরা ভেরি ক্লোজ টু জিরো। জি। এখন এইটা সেই জায়গায় ছোট একটা প্রশ্ন এটা দাঁড়ায়। আমি একটু বলি, 50% যদি 50%ও যদি ইমপ্লিমেন্টেশন করা যেত, তাহলে সেই 50% ইমপ্লিমেন্টেশন করা যায় না কেন? হ্যাঁ। আপনাদের আচ্ছা, যায় না ফাইন্ডিংস কোথায়? বিভিন্ন কারণ। একটা বড় কারণ আমি বলি, আমরা যখনই মানে ব্যক্তিগতভাবে অ্যাজ প্রফেশনাল আমরা যখন কাউকে কিছু মানার জন্য, একটা স্ট্যান্ডার্ড মানার জন্য বলি, সে জবাবটা হয় কি, আগে সরকার মানুক তারপরে আমরা মানব। এখন কথাটা কিন্তু লজিক্যাল। আপনি দেখেন, আমি প্রসঙ্গক্রমে বলি, 7 5-year প্ল্যান যেটা 2020-এ শেষ হয়ে যাচ্ছে, 7 5-year প্ল্যানে বলা ছিল যে পোড়ামাটির ইট জিরোতে নিয়ে আসতে হবে। এই 7 5-year প্ল্যানে ওখানে একদম গভর্নমেন্ট পলিসি, 5-year প্ল্যান গভর্নমেন্ট পলিসি। সেখানে এখন আপনি কোনো লক্ষণ দেখছেন যে পোড়ামাটির ইট বন্ধ হয়ে এর অল্টারনেটিভে যাবে 20-এর মধ্যে? এখন আবার গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে 24-25 অর্থ বছরের মধ্যে এটা জিরোতে নিয়ে যাবে। তো এখন জিরোতে নিয়ে যাওয়ার জন্য প্রধান অন্তরায় তো সরকার নিজেই ব্যবহার করছে না। এখন সরকারই যদি সরকারের কি বলে নিয়ম না মানে, সরকারি ডিপার্টমেন্ট বলতে পিডাব্লিউডি, এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এলজিইডি, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা যদি নিয়ম কানুন মেনে, কোড মেনে, ওই স্ট্যান্ডার্ড মেনে যদি শুরু করে, তাহলে না আপনি একজন সাধারণকে বলতে পারবেন যে আমরা মানতেছি তুমিও মানো। সে সরকার নিজেই মানে না। কাজেই এই কালচারে রাজুকে যেটা বললেন, রাজুকের যে নিয়ম আছে, রাজুকের বিধিমালা, রাজুক সেই বিধিমালা যদি পুরো স্ট্রিক্টলি ফলো করে, তাহলে ঢাকা শহরে কোনো বিল্ডিং আর তো আপনার আনসেফ, ভালনারেবল থাকবে না। এখন এইটা আমরা কেউই মানতেছি না। জি, সেক্ষেত্রে ডক্টর আকরাম বলছেন, গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি নিজেরা না মানে, তাহলে অন্যদেরকে এই ধরনের মানার ক্ষেত্রে আপনি কতটুকু যৌক্তিক হবে আসলে? না, শুরু তো করতে হয় আসলে ওই জায়গাটা থেকে। গভর্নমেন্ট এজেন্সিরা যেমন মানবেন এবং তারা অন্যকে মানানোর জন্য এনফোর্সও করবেন, এটাই হচ্ছে আইডিয়াল। এর বাইরে তো আর অন্য কিছু নাই। তবে দু একটি ভালো নিউজও আলোচনা মানে হওয়া উচিত। সেটি হচ্ছে যে খারাপ দিকটা তো আছেই, মানে শহরে প্রচুর পরিমাণে ঝুঁকিপূর্ণ ভবন আছে, এটা নানা ধরনের অ্যাসেসমেন্টেও পাওয়া যায়। সর্বশেষ যে অ্যাসেসমেন্ট তো সবসময় থাকে, ঢাকা শহরে ভূমিকম্প হলে কি অবস্থা দাঁড়াবে, তো সেই ক্ষেত্রে খুবই খারাপ অবস্থা। আজকাল মানে কিছু কিছু গবেষণাও হচ্ছে এবং কিছু কিছু আমাদের ফাইন্ডিংসও আছে যে যখন একটি দালান, যখন ইমারত ঝুঁকিপূর্ণ থাকে, সেটাকে আবার কিভাবে রেট্রোফিট করে আবার ব্যবহার উপযোগী করা যায় অথবা এটাকে দৃঢ়করণ করা যায়, তার সেই সম্পর্কেও কিন্তু আজকাল গবেষণা হচ্ছে। তো সেই জায়গাটাতেও যে সকল ঝুঁকিপূর্ণ পাবলিক বিল্ডিং আছে, প্রাইভেট বিল্ডিং আছে, সেগুলোর অ্যাসেসমেন্ট হওয়া প্রয়োজন। সেই অ্যাসেসমেন্ট করার জন্য আজকাল কিছু টেকনিক্যাল লোকজনও তৈরি হচ্ছে। আমরা আমাদের নিজস্ব উদ্যোগে হতে পারে অথবা সরকারি উদ্যোগে হতে পারে, আমরা পরিপূর্ণ কিছু মানে পাইলটিংও হতে পারে যে কিছু কিছু বিল্ডিংয়ে রেট্রোফিট করলাম এবং দেখাতে পারলাম যে একটা দুর্বল বিল্ডিংকে কিভাবে সুদৃঢ় করা যায়। তো এই পদ্ধতিগুলো করা যাওয়ার কথা বলছেন আপনারা। কিছুদিন আগে মনে আছে বনানীতে আরএফ টাওয়ারের পর এরপর ঝুঁকিপূর্ণ ভবনগুলো কি আছে না আছে সেটা নিয়ে রাজুক খুব তৎপর হলো। এরপরের ফলাফল থেকেও জানি না আমাদের এই ইয়েগুলো হচ্ছে যখন কোনো একটি ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা নড়াচড়া হয়। সর্বশেষ আপনি এখন ডেঙ্গু নিয়েই দেখেন, ডেঙ্গু নিয়ে যখন খুব তৎপর হয়ে গেল মিডিয়া এবং চারিদিকে, তখন আমরা খুব দৌড়ঝাঁপ দেখলাম। এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আবার স্তিমিত হয়ে আসছে। অথচ তখন আমরা প্রত্যেকটা আলোচনায় বলছিলাম যে এটি কোনো সময়ের বিষয় না, সারা বছর ধরে এটা প্রতিরোধের কাজ করতে হবে। সেই জায়গাগুলো আমরা দেখছিলাম যে ডেঙ্গুর বিষয়ে আমার কিন্তু সামনে এসেছিল যে 2 সিটি কর্পোরেশন আসলে কি করছিল, মানে যে তদারকি সংস্থাগুলো ছিল তাদের অনেক ফাঁকফোকর বেরিয়ে এলো। তারা তাদের কি ওষুধ কিনেছে যেটা নিয়ে বারবার বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে অ্যালার্ট করেছে। সব জায়গা থেকে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোতেই সমস্যাগুলো কেন্দ্রীভূত হয়েছে বা ওখান থেকেই আইডেন্টিফাই হয়ে গেছে। সেক্ষেত্রে তাহলে আমাদের করোনাটা কি দাঁড়ালো? মানে আমরা সবসময় ক্রাইসিস থেকে ক্রাইসিসে যাই। আপনি ক্রাইসিস হলেই সচেতন হই, সোচ্চার হই, তারপরে বলে যাই। তবে এর মধ্যেও কিছু কিছু যে ভালো কাজ হচ্ছে না, আমি যেমন গুলশান এরিয়াতে অনেক বিল্ডিং আছে ডেভেলপাররা করছে, সেইখানে কিন্তু ব্রিক ব্যবহার না করে হলো সিমেন্ট ব্লক ব্যবহার করছে। তো এই ধরনের কিছু উদ্যোগ আমি আর কি খেয়াল করছি। এর মানে আলটিমেটলি যে স্থাপনা তৈরি করবে বা যে স্থাপনার মালিক, তাকে সচেতন হতে হবে এবং একটু খোঁজ খবর নিয়ে মানে দক্ষ লোককে নিয়োগ করে ব্যবস্থা নিতে হবে। আমরা যদি
যে সরকারের কেউ এসে আমার কোয়ালিটি নিয়ন্ত্রণ করবে, তার উপর নির্ভর করি, তাহলে কোয়ালিটি ভবন কখনো গড়ে উঠবে না। জি, আবু সাদেক আপনার কথা, জি শেষ কথা আপনার, আমি তারপর আবু সাদেকের কথা শেষ করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি আসলে? আমি একটু সংক্ষেপে যেটা বলবো যে কিছু আমাদের এই যে আমরা মান নিয়ন্ত্রণ করতে পারছি না, এইটার কনসিকুয়েন্সটা একটু আমি খুব সংক্ষেপে বলি। আমাদের যে বিল্ডিংয়ের, আপনি একটা উদাহরণ হচ্ছে কোস্টাল এরিয়াতে যে সাইক্লোন শেল্টার হচ্ছে, আমরা নর্মালি একটা বিল্ডিং ডিজাইন করি 100 বছরের জন্য, বাট সাইক্লোন শেল্টারগুলো কোনোটাই 15 বছরের বেশি যাচ্ছে না। ইভেন ঢাকা শহরেও বিল্ডিং 100 বছরের জন্য ডিজাইন করা, কিন্তু বিল্ডিংয়ের যে মান হয় এগুলো কোনোটাই 40 বছর 50 বছরের পরে আর থাকছে না। তার মানে হচ্ছে 100 বছরের বিল্ডিং আপনি যদি 50 বছর লাইফ হয়, আপনার কস্টটা ডাবল হয়ে যাচ্ছে। সো আমরা এখন যে উন্নয়ন যেটা হচ্ছে, আমরা যেটা সো-কল্ড উন্নয়ন, মানে আমি এটাকে কেন সো-কল্ড বলতেছি, কারণ এটা সাস্টেনেবল হচ্ছে না। আপনার এখন আমরা এমডিজি আমরা ভালোভাবে আমরা ক্রেডিট পেয়েছি আমরা, কিন্তু এখন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যুগে আমি যদি উন্নয়নটাকে যদি সাস্টেনেবল না করতে পারি, তাহলে এটাকে আমি সত্যিকারের উন্নয়ন বলতে পারছি না। ফলে আমরা যেই উন্নয়নটা হচ্ছে, আমার বিল্ডিং মেটেরিয়াল, টেকনোলজি, কোয়ালিটি কন্ট্রোল, আমরা এগুলো মেনটেন করতে না পারলে আমাদের উন্নয়নটা সাস্টেনেবল উন্নয়ন হচ্ছে না। এবং আমরা সাস্টেনেবল উন্নয়ন যদি আমরা করতে না পারি, তাহলে আমরা যেই গতিতে আগাচ্ছি, আমরা কিন্তু হঠাৎ এক জায়গায় গিয়ে থমকে যেতে হবে। সেক্ষেত্রে প্রধানতম করণীয়টা কি হবে যদি এক বাক্যে সবাই বলেন, এক বাক্যে যদি বলেন? আমি বলবো যে এখানে একটা মানে সামগ্রিক একটা এফোর্টের দরকার হবে। সেটি হচ্ছে যে যার দায়িত্বগুলো পালন করা, যেমন সরকারের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সে তার নিয়ন্ত্রণের জায়গা থেকে কাজ করবেন, যারা প্রফেশনালসরা আছেন তারা প্রতিনিয়ত নতুন নতুন টেকনিক্সগুলো শিখছেন এবং জানছেন, সেগুলোকে প্রয়োগ করবেন। যারা রাজমিস্ত্রি কাজ করছেন তারাও, তাদেরও ট্রেনিং এর প্রয়োজন আছে, আর এটার পেছনে গবেষণার প্রয়োজন। রাইট। সেক্ষেত্রে গোলাম রহমানের যদি কিছু যোগ্য থাকে এক বাক্যে আমি শেষ করতে হবে অনুষ্ঠান। মানে সচেতনতা কোনো বিকল্প দেখছেন? এর কোনো বিকল্প নাই। রাইট। যারা নির্মাণ করে, যারা মালিক, যারা ইঞ্জিনিয়ার, যারা নিয়ন্ত্রণকারী, সবাইকে সচেতন হতে হবে এবং একটা মরাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকে। আমার অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এই ছিল 24 ঘন্টা। কাল আবার দেখা হবে। ভালো থাকবেন।